আমাদের জীবন যেমনই হোক, মাঝে মাঝে এমন একটা ভ্রমণ দরকার যা শুধু জায়গা না, নিজের ভেতরের শান্তিটাও খুঁজে পেতে সাহায্য করে। পাহাড়ের গা ঘেঁষে ছোট ছোট মন্দির, ছায়া ঘেরা পথ আর দূর থেকে দেখা সমুদ্র, সব মিলে এক অপার্থিব অভিজ্ঞতা। জীবনের কোলাহল থেকে একটু বিরতি নিয়ে ছুটে চলেছি প্রকৃতির কোলে, চট্টগ্রামের সীতাকুণ্ড। এখানে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র যেন একসাথে মিশে গেছে। আজকের এই ট্রিপে আমি যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়, ঝর্ণা আর গুলিয়াখালী সমুদ্র সৈকতে। চলো এই রোমাঞ্চকর ভ্রমণে আমার সাথে ঘুরে দেখি এক টুকরো বাংলাদেশ। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম মেল ট্রেন থেকে। আর আজকে আমি যাত্রা শুরু করেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আপনারা হয়তোবা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় যেতে চলেছি। আপনাদেরকে আজকে কম খরচে কিভাবে সীতাকুণ্ড ঘুরে আসবেন সেটার একটা ধারণা দেব এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরব। মূলত আজকের এই চট্টগ্রাম মেল ট্রেনে করে আমরা যাচ্ছি সীতাকুণ্ড প্রথমে। আর এই চট্টগ্রাম মেল ট্রেনে আপনারা জনপ্রতি 120 টাকা দিয়ে সীতাকুণ্ড চলে যেতে পারবেন। ট্রেনটি মূলত রাত 11:45 ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে ঠিক সকাল 7টা নাগাদ সীতাকুণ্ড রেল স্টেশনে প্রবেশ করে। এই ট্রেনটি সম্পর্কে আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ট্রেনের সম্পূর্ণ একটি যাত্রা ইতিমধ্যে আমি আপলোড করেছি। চাইলে এই ভিডিওটি দেখলে আপনারা এই মেল ট্রেনে কিভাবে ক্যাবিনে যেতে পারবেন সেটা সম্পর্কে জানতে পারবেন এবং কত টাকা খরচ হবে, আরও কিভাবে কমফোর্টেবলি আপনারা ভ্রমণ করতে পারেন সেটাও এখানে দেখিয়েছি। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে এবং আইবারে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আমাদের সবার কিন্তু গোছাগুছি শেষ, অর্থাৎ সব কিছু গুছায় নিয়েছি আমরা ব্যাগের ভিতরে। আর আমাদের ট্রেন কিন্তু সীতাকুণ্ডর আউটারে ঢুকবে, এর জন্য আমরা এখন গেটের সামনে চলে যাচ্ছি। এ হলো আমার ব্যাগ, ছোট্ট একটা ব্যাগ। চলেন যাই। মূলত আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি স্টেশনের পাশেই একটি হোটেল থেকে। আর এখানে কিন্তু সামনে দেখছি পরাটা ভাজার কাজ চলছে। আর হোটেলের ভেতরে পরিবেশটা পরাটা, ডাল এবং ডিম ভাজি দিয়ে নাস্তা করে নিচ্ছি। নাস্তা করেই মোটামুটি আমরা রেস্ট নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। আর এটা সম্পূর্ণ ভিডিও তো থাকছেই ধাপে ধাপে। আর আমাদের ভাই প্রথমেই তার সকাল সকাল ডে দেওয়া নিয়ে ব্যস্ত। যাই হোক, নাস্তা শেষ করি, তারপর বাকিটা কথা পরে হবে। এটা মূলত চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা কমিউটার। এটা নিয়েও কিন্তু একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আছি বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত শহর চট্টগ্রামের সীতাকুণ্ডতে। আর সীতাকুণ্ডতে আজকে আমরা সারাদিন ঘুরবো ফিরবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সীতাকুণ্ডতে কিন্তু দেখার অনেক জায়গা আছে, অর্থাৎ সীতাকুণ্ড এমন একটি জায়গা যেখানে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র একসাথে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশের আসলে সম্পূর্ণ যে ট্যুরিস্ট স্পট সেগুলোর কিন্তু একটা অন্যতম জনপ্রিয় জায়গা হয়ে উঠছে। আর এখন আমি আছি হচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। স্টেশনের পাশেই থাকা একটা হোটেল থেকে আমরা মূলত আমাদের সকালের নাস্তাটা শেষ করলাম, করেই আমরা যাচ্ছি এখন এই সামনে মোড়ের দিকে। আর এই যে এখানে লেখা আছে সীতাকুণ্ড, সামনে মোড় থেকে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য সিএনজি ভাড়া করব। চন্দ্রনাথ পাহাড় কিন্তু আমরা সিএনজি দিয়ে উঠবো না, আমরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মানে নিচ পর্যন্ত যাব, এর জন্য সামনে যাচ্ছি। মূলত আমরা সীতাকুণ্ড স্টেশন থেকে নেমে সিএনজিতে জনপ্রতি 20 টাকা দিয়ে চলে আসলাম এই চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আর এখানে মূলত অনেকগুলো দোকান রয়েছে যেখানে মূলত এই ব্যাগ, আপনাদের ভারী ব্যাগ, তারপরে এই আপনার লাঠি যেগুলো ইউজ করে ভর দিয়ে ওপরে ওঠা যায়, এই জিনিসগুলো
মানে আপনি নিতে পারবেন আর ব্যাগ রাখতে পারবেন ভাড়াতে। এখন আমরা একটা দোকানে, এখানে আসলে ব্যাগ ট্যাগ জমা রাখা হয়, সেখানে আমরা ব্যাগগুলো জমা দিচ্ছি, কারণ এত ভারী ব্যাগ নিয়ে আসলে উপরে ওঠাটা অনেক কষ্ট হয়ে যাবে। যার কারণে এই যে এখানে আমাদের 4টা ব্যাগ আছে, তার সাথে আরও একটা ব্যাগ যুক্ত হয়েছে, মোট 5টা ব্যাগ। আর আমাদের নেওয়া লাগবে হচ্ছে 4টা লাঠি নেওয়া লাগবে, আর এই যে এরকম একটা কার্ড দেবে। ভাই আপনাদের ভাড়াগুলো যদি একটু বলতেন। লাঠি ভাড়া 10 টাকা আর ব্যাগ ভাড়া 10 টাকা। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। আর এখান থেকে আপনারা লাঠিগুলো বেছে নিতে পারবেন, যে এখানেও রয়েছে, যে এখানে লাঠি বাছাই চলছে। মানে বেশি একবার বড় হবে। আসলে আমার মতে লাঠিটা জাস্ট শৌখিনতা। এই যে কিছু এরকম মানুষের জন্য উপরে যায় একটু লাঠি দিয়ে ছবি টবি তুলবে। রাজস্থানের মতো ডান্ডি না, আসলে সত্যি কথা বলতে এর আগে যখন আমি উঠছিলাম তখন কিন্তু লাঠিটার অনেক প্রয়োজনীয়তা অনুভব করেছি, কারণ মানুষ যতই বলুক লাঠি ছাড়া উঠবে, এটা কিন্তু আসলে লাঠি ছাড়া ওঠাটা একটু কষ্টকরই হবে। এই হলো পাহাড়ের উপরে চন্দ্রনাথ মন্দির। আসলে পাহাড়টার থেকে আশেপাশের ভিউ অনেক অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আর এটা হলো উপরে ওঠার রাস্তা, এখান থেকে মূলত শুরু পাহাড়ে ওঠার যে পথ। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সেরকম দোকান রয়েছে, আপনারা লাঠি বা আপনার ব্যাগ ট্যাগ রাখতে পারেন। পর্যটকের কিন্তু সমাগম ঘটছে, লক্ষ্য করা যাচ্ছে। মূলত আমরা শুরু করলাম আমাদের যাত্রাটা, আর এখন ঘড়িতে সময় 9:35। দেখা যাক আমরা কতক্ষণে উপরে উঠতে পারি। আর এখানে কিন্তু প্রথম উঠতে কোনো সমস্যা না হলেও কিছুটা ওঠার পরে একটু কিন্তু প্রবলেম মনে হয়। যাই হোক, যেতে থাকি, যেতে যেতে কথা হবে। বাম দিয়ে উঠে গেলেই আমাদের চন্দ্রনাথ মন্দিরের রাস্তা, আর ডান দিকে হচ্ছে আপনার এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের রাস্তা। আর আমরা বাম দিক দিয়ে এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে উপরের দিকে উঠতে থাকবো এবং আপনাদেরকেও ডিটেলস জানাতে থাকবো। ভাই কি রেস্ট নিচ্ছেন নাকি? ও, আপনি আগে চলে আসছেন। মূলত এখান থেকেই মন্দিরটা দেখা যায়, দেখতে কিন্তু সেই সুন্দর লাগছে। আর এই সাইডে কিন্তু আরো একটা আছে মন্দির, বাট গাছের জন্য একটু ঢেকে গেছে। আর এই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এবার এগিয়ে যেতে থাকবো। এখন ঘড়িতে সময় 9:50। আর আমরা মোটামুটি অনেকখানি পথ হেঁটে আসছি। আর এখানে কিন্তু আমাদের যে এই যে রাস্তা, অর্থাৎ পিচের রাস্তা না, মানে ঢালাইয়ের রাস্তা, এটা কিন্তু এখানেই শেষ হলো। আর এখান থেকে কিন্তু আমাদের মাটির রাস্তা শুরু হলো। মোটামুটি 2-3 বছর আগে আমি যখন আসছিলাম তখন কিন্তু এই ঝর্ণাটাতেও আমি পানি দেখেছি, অর্থাৎ কিছুটা হলেও পানি ছিল, কিন্তু এখন একেবারেই শুকিয়ে গেছে। আর আরও একটি বিষয়, আমরা কিন্তু এখন হাতের বাম দিক দিয়ে যাব, অর্থাৎ এই রাস্তা ধরে আমরা উপরে যাব। আর হাতের ডান দিকে যে রাস্তা, এটা কিন্তু নামার সময় ইউজ করব, নইলে কিন্তু কেউ ভুলেও কিন্তু এমন করবেন না যে সিঁড়ি দেখে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবেন, তাহলে কিন্তু আপনাদের কষ্ট আরও অনেক বেশি হবে। তাই আপনারা হাতের বাম দিকের রাস্তা ধরে উপরে যাবেন আর হাতের ডান দিকের রাস্তা ধরে নিচে নামবেন। চলুন আস্তে ধীরে বামের রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে থাকি।
আজকে কিন্তু বেশ ভালো পরিমাণ পর্যটক লক্ষ্য করছি। গরম, আসলে অনেক বেশি গরম। আর আমাদের আরেকটু আমাদের আরেকটু আগে আসার কথা ছিল, অর্থাৎ বললামই তো ট্রেন 1-1.5 ঘন্টা লেট ছিল, প্রায় 1.5 ঘন্টার বেশি, যার কারণে কিন্তু আমাদের আসতেও দেরি হয়েছে। যদি আমরা একটু আগে আগে আসতে পারতাম তাহলে আরেকটু সকালবেলা আমরা এখানে ওঠা শুরু করতে পারতাম, তাহলে এত বেশি গরম লাগতো না। আর আরেকটা বিষয়, রোদ থাকলেও বাতাস কিন্তু অনেক ভালো, বেশ সুন্দর ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগছে। মূলত ওপরে উঠতে উঠতে এখানে একটা দোকান দেখলাম, তাই এক একজনের মুখের যে অবস্থা, যে পরিমাণ ঘাম বাড়াইছে, নিয়ে নিলাম 1 গ্লাস করে শরবত। পানিটা কিন্তু ঠান্ডাই দেখছি। শরবতের দাম নিল 15 টাকা করে, লেবুর শরবত। টেস্ট করে দেখা যাক। বাহ, অসাধারণ তো, আসলে এমনটা এক্সপেক্ট করিনি, বাট অনেক অনেক ভালো লাগছে। আপনারাও ট্রাই করতে পারেন। ঘড়িতে সময় সকাল 10:26। সামনের যে ভিউটা, এক কথায় মার্ভেলাস। আসলে এত সুন্দর জায়গা, যে ভাষায় প্রকাশ করা যায় না। আমি এখনো বান্দরবন, সাজেক এগুলো ঘুরে পারিনি, তারপরেও এই চন্দ্রনাথ পাহাড় থেকে আশেপাশের যে প্রকৃতির দৃশ্য বা সৌন্দর্য, এটা আসলে মুখে বা ভাষায় প্রকাশ করে বলা সম্ভব না। আসলে জায়গাটা এতটা বেশি সুন্দর যে আপনাদেরকে এসে দেখতে হবে। একটু সময় নিয়ে আসবেন, আস্তে আস্তে আসবেন, কিন্তু চেষ্টা করবেন এখানে একবার এসে ঘুরে যাওয়ার। আসলে ওপর দিক যত যাওয়া হবে তত কিন্তু রাস্তা খাড়া হবে। চলো, আর অল্প কিছু দূর, আমরা কিন্তু প্রায় চলে আসছি। আমরা প্রায় ফার্স্ট স্টেজের কাছাকাছি চলে আসছি, হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন। আর কথা বলতে কিন্তু একটু কষ্টই হচ্ছে। কেন আর একটু তো, আমরা কিন্তু প্রথম স্টেজ ডান। এখন ঘড়িতে সময় 10:45। মাঝখানে কিন্তু আমরা বেশ কয়েক জায়গায় ব্রেক দিয়েছি, সো মোটামুটি 1 ঘন্টার ভিতরে আমরা প্রথম স্টেজে চলে আসলাম। আপনারা কিন্তু ফ্রেন্ড সার্কেল একসাথে আসলে ঠিক এরকম সুন্দর কিছু মুহূর্ত কাটাইতে পারবেন, ভালো লাগবে। এখানে কিন্তু অনেক গ্রুপ আসছে, আমাদের মতোই ঘুরতে আসছে। আসলে দিন দিন এখানে জনপ্রিয়তা কিন্তু বেড়েই চলেছে। আর এখন কিন্তু আমাদের যাত্রা চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। চলুন আস্তে ধীরে যেতে থাকি। আমরা কিন্তু প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, বাট
আর অল্প একটু। এটা হচ্ছে লাস্ট চড়াই আমাদেরকে পার করতে হবে, তাহলে কিন্তু আমরা একেবারে চন্দ্রনাথ মন্দিরের কাছে যেয়ে পৌঁছাতে পারবো। আর সেইখান থেকে আশেপাশের যে সৌন্দর্য সেটা ভাই ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, এখানে একটা ঝর্ণা ছিল, অবশ্য ঝর্ণার পানিটা শুকায় গেছে, হয়তোবা বর্ষার সময় আবার পানি পাওয়া যাবে। বাট এখন এটা কোন মাস জানো? মার্চ না, এপ্রিল। আমরা আসছি মূলত এপ্রিল মাসের 23 তারিখে, অর্থাৎ কেবল গরম পড়া শুরু হয়েছে। আর আপনারা যদি আসেন তাহলে আপনারা হয় শীতের সময় আসবেন, না হয় বর্ষা শুরু হওয়ার সময়, নইলে শেষ হওয়ার সময়। তাহলে মোটামুটি এখানে পানি পাবেন এবং আশেপাশে যে সৌন্দর্যগুলো আরও ভালো মতো আপনারা উপভোগ করতে পারবেন। চলুন ওপরে যেয়েই কথা হচ্ছে। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম, সেই চন্দ্রনাথ মন্দির, সেই সর্বশেষ চূড়া সীতাকুণ্ডের, যেটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দিন বা দিন পপুলার হচ্ছে অনেক। একটা অসাধারণ জায়গা। সবাই প্রস্তুত তো? এই সেই মার্ভেলাস দৃশ্য। সেরা সেরা, অসাধারণ। মূলত এই হলো সেই চন্দ্রনাথ মন্দির। এখানে কিন্তু ফ্রিজও দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনারা চাইলে ঠান্ডা পানি, ফ্রুটো, ড্রিঙ্কস এগুলো কিন্তু নিতে পারবেন, ঠান্ডা হবে। আর আমি নিয়ে নিলাম একটা ফ্রুটো, এছাড়া আর কিছু তেমন নেই, তাই বেশ ঠান্ডা কিন্তু। সো গরমের ভিতরে এটা আশা করি বেশ ভালো লাগবে খেতে। পাহাড়ে আসার পরে আমাদের এই যে প্লাস্টিক বা যে উচ্ছিষ্টাংশগুলো রয়েছে, এগুলো যেখানে সেখানে না ফেলে আমরা যদি এরকম থাকা ডাস্টবিনগুলোতে ফেলি, তাহলে কিন্তু আসলেই পাহাড়ের সৌন্দর্য কিন্তু রক্ষা পাবে, অর্থাৎ পাহাড় কিন্তু নোংরা হবে না। তারপরেও আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু প্লাস্টিক পড়ে রয়েছে। সো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দর্শনার্থীদের সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। আসলে সত্য কথা বলতে এই জায়গাটা দেখতে আসলে অনেক সুন্দর, আপনাদেরও ভালো লাগবে, বাট উঠতে কিন্তু ভালো পরিমাণ কষ্ট হবে। এটাও কিন্তু মাথায় রেখে তারপর ওঠার চেষ্টা করবেন। আমি কিন্তু ডিসকারেজ করছি না কাউকে, বাট আপনাদেরকে সত্যটা বলছি। সো সবাই অবশ্যই বুঝে শুনে আস্তে ধীরে ওঠার চেষ্টা করবেন। এই হলো সেই চন্দ্রনাথ মন্দির এর গেট, আর এটা হলো তার পাশের চিত্র, অর্থাৎ দুই পাশেই কিন্তু অসাধারণ দৃশ্য। শুধু মাঝখানেই এই জায়গাটাতেই শুধু মন্দিরটা রয়েছে, আর মন্দিরে কিন্তু যারা হিন্দু ধর্ম অবলম্বী আছে বা যারা আছে তারা কিন্তু প্রবেশ করতে পারেন, তারাই আসলে এর গুরুত্ব বুঝবেন। আর এই সাইড দিয়ে কিন্তু, আর এটা হলো মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা। আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছি, যারা হয়তো বা এখানে আসছেন। আর সামনের থেকে অসাধারণ অসাধারণ। আসলে বাংলাদেশ যে কি রকম সুন্দর, এটা আপনি ভ্রমণ না করলে আসলে কিন্তু জানতে পারবেন না। অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে। এখানে কিন্তু ক্যামেরাতে যা দেখা যাচ্ছে, ক্যামেরা কিন্তু কিছুই না। ক্যামেরা আর মানুষের চোখ, এটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সো আপনারা যদি নিজ চোখে এটাকে দেখেন, তাহলে আরও অনেক বেশি উপভোগ করতে পারবেন। চেষ্টা করবেন একবার হলেও এখানে ঘুরে যাওয়ার।
ভালো লাগবে। আর এটা হলো নামার রাস্তা, অর্থাৎ আমরা ঠিক এই রাস্তা দিয়ে আসছিলাম অপোজিট সাইডে, আর এদিক থেকে হচ্ছে নামার রাস্তা রয়েছে, এখান থেকে হচ্ছে নামতে হবে। এখান থেকে সম্পূর্ণটাই সিঁড়ির পথ। চলুন এবার নিচের দিকে নামা যাক। এখানে ছবি তোলার জন্য কিন্তু আমার বন্ধু পোজ দিয়ে আছে, জানেই না যে আমি ভিডিও করছি। সে দেখেন কত সুন্দরভাবে পোজ দিয়ে আছে। এবার আমরা নিচের দিকে নামতে শুরু করলাম, পেছনে রেখে আমাদের সেই চন্দ্রনাথ মন্দির। এখন আমরা নিচে নামবো। নিচে নেমে আমাদের ইচ্ছা আছে সহস্রধারা ঝর্ণার দিকে যাওয়ার। দেখি গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সীতাকুণ্ড যেহেতু আসছি সেহেতু 2-4টা জায়গা অবশ্যই গিয়ে আপনাদেরকে দেখাবো। আর ভিডিও যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কিন্তু শেষ নয়, সামনে কিন্তু আমাদের আরও কিছু জায়গা বাকি রয়েছে। আমরা কিন্তু মোটামুটি এক ধাপ নেমে আসছি। আর এখান থেকে মূলত পাহাড়ি ফল অর্থাৎ তরমুজ, আম, পেয়ারা এগুলো কিন্তু বিক্রি করছে, কলাও আছে। আপনারা যারা এগুলো খেতে ইচ্ছা করবে তারা কিন্তু খেতে পারেন। আর এখানে যত সম্ভব সিএনজিও আছে, আর সিএনজিতে কিন্তু আপনাদের কাছে ভাড়া মিটিয়ে আপনাদেরকে যে সহস্রধারা ঝর্ণা বা ইকো পার্ক যেগুলো আছে ওগুলো কিন্তু এখান থেকেই ঘোরাতে নিয়ে যাবে। অর্থাৎ অনেকেই ভাবেন যে চন্দ্রনাথ পাহাড়ে নাকি হেঁটে না উঠলে আসলে আসা যায় না, তা নয়। এখানে হচ্ছে এই সিএনজিতেও চন্দ্রনাথ পাহাড়ে আসা যায়। আপনারা দাম দর ঠিক করে কিন্তু এখানে নিতে পারেন। আর এই যে এখানে কিন্তু বিক্রি করছে। কত করে মামা পিস? আর লেবুর শরবত? আচ্ছা, তো এই যে এখানে পাহাড়ি আনারস খাওয়ার ধুম পড়েছে। এখানে আনারস বিক্রি করছে। দেখে কিন্তু বেশ লোভনীয়ই লাগছে। পাহাড় থেকে নেমেই জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে আমরা আবার চলে আসি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজারে আসার পরে আমরা 30 টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করি এবং চলে যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য ভাবির হোটেলে। ভাবির হোটেলে প্রবেশ করেই দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ কিন্তু লোকজনের ভিড় রয়েছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমাদেরকে একটি টেবিল ফাঁকা করে দেওয়া হলো। ভেতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ ভালো পরিমাণ মানুষ কিন্তু খাওয়া দাওয়া করছে। আর এই হোটেলটা কিন্তু বেশ ভালো পরিমাণ ভাইরালও হয়েছিল, যার কারণে আমরাও চলে আসলাম এই খাবারটা টেস্ট করার জন্য। নিয়ে নিলাম সেই গরুর মাংস, আর সাথে কিন্তু আমাদের দিয়েছিল ডাউল আর সাদা ভাত। খাবারের মান মোটামুটি ভালো ছিল। আর সেখান থেকে খেয়েই আমরা মূলত জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে এখন যাচ্ছি গুলিয়াখালী সি বিচ। আরও একটি বিষয় জানিয়ে দিই, আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল ঝর্ণা দেখার জন্য, অর্থাৎ সহস্রধারা ঝর্ণা। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে এখন ঝর্ণাতে পানি নেই, সেই কারণে আমরাও আর সেদিকে না গিয়ে চলে আসছি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। গুলিয়াখালী সি বিচে যারা আসবেন তাদেরকে ঠিক সিএনজিওয়ালারা যে এই রাস্তা দিয়ে নিয়ে আসে এইখানটাতেই নামাই দিবে। এখানে হচ্ছে খাবারের দোকান আছে, খাবারের দোকান বেশ কিছু খাবারের দোকান রয়েছে যেগুলো দুপুরের খাবার টাবার কিন্তু খাওয়া যাবে। আর মূলত হচ্ছে এই যে এই জায়গা দিয়ে আমরা পার হয়ে গুলিয়াখালী সি বিচ হচ্ছে ওই পার। সো আমরা ওইদিকে যাব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। যে রাস্তাটার কথা বললাম সেই রাস্তা ধরে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আর সামনের দিকে যেতে যেতে আপনাদেরকে দেখাই যে ওই পাশটা দেখতে কেমন।
চলুন সামনের দিকে যাই, আরও আপনাদেরকে দেখাই। মূলত হচ্ছে যে এই জায়গা থেকে আমরা উঠলাম, উঠে ঠিক এখান থেকে নামছি, আর পাশে কিন্তু অনেকগুলো বোর্ড দেখতে পাচ্ছি। এখান থেকে নেমে এভাবে হেঁটে যেতে হয়। এগুলা যতটুকু মনে হচ্ছে আমার কাছে, এগুলো মনে হয় যত সম্ভব ফিশিং বোট। আর এখানে মনে হয় সমুদ্রে যখন জোয়ার হয় তখন মনে হয় পানি ওপরে উঠে যায়। এখানেও দেখতে পাচ্ছি সমুদ্রের পানি ওঠার চিহ্ন রয়েছে, মানে পানি আছে আর কি। ঠিক এরকম একটা রাস্তা ধরে সামনের দিকে যেতে হবে। আশেপাশের পরিবেশটা মোটামুটি ভালোই মনে হচ্ছে দেখে। আর দূরে যদি আপনাদেরকে একটু দেখাই, ওইখানে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে। সীতাকুণ্ড যে পাহাড়গুলো আমরা দেখলাম, সেই পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে। আসলে বেশ অন্যরকম একটা পরিবেশ, ভালো লাগছে। চলুন সামনে যেয়ে কথা হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো রাস্তা, একেবারে ওই মাথাতেই হচ্ছে সমুদ্র সৈকতটা। চলুন সামনে যেয়ে কথা বলি। এই হলো গুলিয়াখালী সি বিচ। আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আর সি বিচের সাথেই দেখছি কিছু দোকান রয়েছে। আর আমরা মূলত ওই যে ভাইয়েরা যেখান থেকে হেঁটে আসছে, ঠিক সেই পথ ধরে আমরাও হেঁটে আসলাম। মোটামুটি রাস্তা যেটা আপনাদেরকে দেখালাম, সেখান থেকে 10 মিনিটের মতো হাঁটা লাগছে। দেন তারপর আমরা এই জায়গাটা এসে পৌঁছালাম। আর এইখানে মানে এক কথায় বাতাস, সাগরের ঢেউ, মানে সব কিছু মিলে একাকার। আর এইখানের যে বৈচিত্র্যময় মানে মাটিগুলো, যে মানে যেটার জন্য আসলে গুলিয়াখালী সারা বাংলাদেশ চিনে, সেটা আসলে আমি ফার্স্টে মানে এতটা ভাবি নাই যে এতটা ভালো লাগবে, কিন্তু আসলেই অনেক বেশি ভালো লাগছে। কিন্তু আছে যেটা আমি বলছিলাম, এই যে ভেতরে দেখছেন কি পরিমাণ আবর্জনা। এটা কিন্তু আমাদের সদিচ্ছাই পারে এই জিনিসগুলোকে পরিষ্কার রাখতে। একটা জিনিসই বলতে চাই, যে আমাদের এই ধরনের পর্যটন জায়গাগুলো দয়া করে আমরা নষ্ট না করি। প্রকৃতিকে আমরা যেন গুছিয়ে রাখতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমাদের করা উচিত। এই ময়লাগুলো কিন্তু এখানে না ফেলে আমরা যদি নিজ দায়িত্বে একটা ডাস্টবিনের ব্যবস্থা করি, সেখানে ফেলার ব্যবস্থা করি, তাহলে কিন্তু এরকম ময়লা হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আর এই যে সবগুলো এসেই শুয়ে পড়েছে। যাই, আমিও এগিয়ে যাই, বাকি কথা একটু পরে হবে। বেশ কিছু জায়গায় লক্ষ্য করলাম দর্শনার্থীদের জন্য বিনামূল্যে এই দোলনাগুলোর ব্যবস্থা করা হয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই জায়গাটা বেশ ভালো এনজয় করতে পারবেন। এই ধরনের কাঁকড়া এর আগে কখনো আমি দেখিনি, এটাই আমার জীবনে প্রথম এরকম কাঁকড়া দেখছি। আপনারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করছেন যে এই কাঁকড়াগুলোর একটি হাত বা যাই বলেন সামনের অংশ, একটি অংশই বড় আর বাকিগুলো কিন্তু সব ছোট। আসলে এই কাঁকড়াগুলোর নাম কি সেটাও আমার জানা নাই। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভাইয়ার নাম? ভাইয়া তো মনে হয় এখানকারই স্থানীয়। ও, তো ভাইয়া এই জায়গা সম্পর্কে মানুষের ধারণাটা আসলে আসলো কি করে, এটা কি জানা আছে? সেটা যদি একটু বলতেন সংক্ষিপ্তভাবে। মানুষের মূলত আছে এখানে কি সৌন্দর্যটা দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, জায়গায় সৌন্দর্যতা, গাছপালার সৌন্দর্য, শ্বাসমূলের সৌন্দর্য, আর এখানে বিভিন্ন ধরনের আপনার রাস্তা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা করছে তো, রাস্তাটা অনেক বাজে হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, আসতে কষ্ট হয়ে যায় মানুষ, আসতে একটু কষ্ট হয়, আমি দেখলাম। বৃষ্টি আসলে মানে মানুষের আসতে পারে না। পানি থাকলে বর্ষাকালে বুড়ে ঘরে চলে আসতে পারে মানুষ, আসবে এখানে নামবে আবার চলে যাবে। আচ্ছা,
আর এখানে ফটোগ্রাফারের কথা বলতে গেলে ফটোগ্রাফার আছে 3 জন। ও আর এখানে আপনার সিট আছে, হ্যামক আছে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো। আচ্ছা, হ্যামকগুলো আপনার ভাড়া মনে ঘন্টা 50 টাকা করে নেন। ও আর সিটের ভাড়া ঘন্টা 60 টাকা করে নেন। ও আচ্ছা। আর এই যে আমি দেখছি কিছু কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া, এগুলা কি আগের থেকেই কি এরকম নাকি আগে আরো বড় ছিল সেগুলা এরকম? এরকম ছোট ছোটই থাকে। আচ্ছা, দেখতে বেশ সুন্দর লাগছিল। হ্যাঁ, গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু আসলে কাঁকড়াগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। মানুষ ধরতে যাইতো, ধরে ধরে আবার নিয়ে যায় বোতলে করে। এটা তো ঠিক না আসলে। ধরে বোতলে করে নিয়ে চলে। আচ্ছা, আর এখানে এমনি যারা ঘুরতে আসছে এদের জন্য সেফ তো, মানে কোনো প্রকার তো? এখানে সবাই সেফ। এখানে ধরুন আপনার দোকানপাটগুলো খোলা থাকে সন্ধ্যা 7টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, পর্যটক থাকতে পারবে সন্ধ্যা 7টা পর্যন্ত। এরপরে তো মনে করেন নিজের পার্সোনালটা নিজে, হ্যাঁ নিজে, তারপর আস্তে ধীরে চলে যেতে হবে, এটাই। 7টা পর্যন্ত দোকান খোলা থাকবে। 7টার পরে এখানে মানে নিষেধ করে দিয়েছিল, যখন আগে টিকিট ছিল। হ্যাঁ হ্যাঁ, নিষেধ করে দিয়ে 7টার পরে এখানে কেউ থাকবে না, আচ্ছা। নিষেধ করে দিয়েছে। আর এখানে ক্যাম্পিং এর ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। ও, ক্যাম্পিংও করা যাবে? মানুষজন আসলে এখানে রাতে থাকতে পারবে। আচ্ছা, এতে তো আপনারাই সহযোগিতা করবেন বরঞ্চ। সিন্ডিকেট আমরা দিব। ও হ্যাঁ, ঠিক আছে, ক্যাম্পিং। ধন্যবাদ। এমনি আসলে বেশ সুন্দর জায়গাটা, আসলে আমিও ফার্স্টের বার আসলাম, দেখে আসলে খুব ভালো লাগছে। আর এই জায়গাটার ভাড়াটা সম্পর্কে তো বললেনই। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের এক অজানা রত্ন গুলিয়াখালী সি বিচ। পাহাড়, সাগর আর সবুজের এক অপরূপ মিলনস্থল। দেখুন তো, এমন সবুজ সৈকত আগে কখনো দেখেছেন? এখানকার ম্যানগ্রোভ বন আর ছোট ছোট খাল বেয়ে সাগরের দিকে গিয়ে মিলেছে এক অপূর্ব সৌন্দর্যে। প্রতিটি পদক্ষেপে মনে হয় প্রকৃতি যেন আপনাকে জড়িয়ে রয়েছে। এখানকার বাতাসে আছে এক অনন্য শান্তি, আর সামনে এই অনন্ত জলরাশি যেন বলে দেয় আরও একটু থেকে যাও। যারা এসেছে তারা জানে এটা শুধু একটা বিচ নয়, বরং একবার এলে মনে থাকবে সারা জীবন। এখানে প্রতিটা মুহূর্ত যেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। সূর্যটা একটু একটু করে ডুবে যাচ্ছিল, আর আমি হেঁটে যাচ্ছিলাম সাগরের ধারে, পেছনে ফেলে দিনভরের ক্লান্তি। বাতাসে লবণের গন্ধ, পায়ের নিচে কাদামাটি, আর সামনে বিশাল জলরাশি, সব মিলে এক অন্যরকম প্রশান্তি। সীতাকুণ্ডে আজকের এই দিনটা আমার জন্য অনেক কিছু নিয়ে এলো: উত্তরণ, বিস্ময় আর প্রশান্তি। সীতাকুণ্ড শুধু একটা গন্তব্য নয়, এটা এক্সপিরিয়েন্স। এখানে না এলে বুঝতে পারতাম না প্রকৃতির আসল রূপ কেমন হয়। যদি তুমি কখনো নিজের থেকে একটু দূরে যেতে চাও, প্রকৃতিকে অনুভব করতে চাও, তাহলে একদিন ঘুরে এসো সীতাকুণ্ড থেকে। ধন্যবাদ আমার সাথে এই যাত্রায় থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো ট্রেন যাত্রায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।